প্রিয় দর্শক, আমি বাংলাদেশ বিষয়ে আজকে কথা বলতে চাই। কি চলছে আসলে বাংলাদেশের রাজনীতিতে? শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে এখন মুখ্য ভূমিকায় আছে বিএনপি এবং জামায়াত। কিন্তু এর মধ্যেও তৃতীয় আরেকটি দল এনসিপি, তারাও আলোচনায় থাকছে। কিন্তু সব কিছু ছাপিয়ে হঠাৎ করে নতুন আলোচনায় আসছে নুরুল হক নূর, যে ব্যক্তি রাজনীতির কেন্দ্রে কখনো দাঁড়াতে পারেনি। হঠাৎ করে তিনি রাজনীতির কেন্দ্রে আসতে চায়। কুষ্টিয়ার একটি আসনে জামায়াতের এমপি আমির হামজা, তার দলের সাথে নুরুল হক নূরের দলের একটা লড়াই হয়েছে। এরপর জামায়াতের পক্ষ থেকে নুরুল হক নূরের দলকে পিটিয়ে মাঠছাড়া করা হয়েছে। নুরুল হক জামায়াতকে হুঁশিয়ারি দিচ্ছে তাদেরকে আবারও গুপ্ত জায়গায় পাঠিয়ে দেবেন। নুরুল হক, জামাত যেমন গত 15-16 বছর গুপ্ত অবস্থায় আছে, তাদেরকে সেই ঠিকানায় আবার নুরুল হক নূর পৌঁছে দিবেন। বিষয়টাকে একটু চিন্তা করেন যে নুরুল হক বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, তিনি এই হুমকি দিচ্ছেন যেখানে বিএনপির মূল ডাকসেটের নেতারাও এই কথাটা একবারও বলেননি, কিন্তু নুরুল হক বলছেন। অথচ যে দলটিতে নুরুল হক আর রাশেদ ছাড়া তৃতীয় আর কেউ নেই, একটা কমিটি করার মতো তাদের যোগ্যতা নেই। আবার কুষ্টিয়াতে আমির হামজার সাথে জামাতের একজন পাওয়ারফুল এমপির সাথে সে লড়াইও করেছে। দুই পক্ষের আহতর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে আমির হামজা বলেছেন 24 ঘন্টার সময় দেয়া হয়েছে প্রশাসনকে, কুষ্টিয়ার প্রশাসনকে, যেন সকল অপরাধীদের গ্রেফতার করা হয়। যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে পুরো ডিসি অফিস ঘেরাও করা হবে। আবার আমির হামজা এটাও বলছেন যে পুরো বাংলাদেশের সাথে কুষ্টিয়ার দৃশ্য ভিন্ন। তিনি বলছেন যেই আসনে তিনি এমপি হয়েছেন আর পুরো বাংলাদেশের বাকি যতগুলো আসন আছে পুরো আলাদা। এখানকার সরকার তিনি নিজে, অর্থাৎ আমির হামজা হলো কুষ্টিয়ার সেই আসনের সরকার। এখানে আর কোনো সরকার নেই, এখানে চলবে তার কথা, তার নির্দেশ, অন্য কারো নির্দেশ চলবে না। তার মানে রাজনীতিটা এখন একটা প্রতিযোগিতা না লড়াইয়ের মাঠে, নাকি দুই পক্ষের বাক বিতণ্ডা গিয়ে শেষ হবে, আমরা বুঝতে পারছি না। আসেন, কালকে রাশেদকে দেখলাম এটিএন বাংলায়, মেবি, যদিও আমার টিভি দেখা হয় না, এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তুষার এনসিপির একজন আলোচক বা নেতা, তার সাথে রাশেদ খান, বর্তমান বিএনপি রাজনৈতিক অ্যাডভাইজার তারেক রহমানের, বেশ হাতাহাতির পর্যায়ে চলে গেছে, তুই তোকারি চলে গেছে, যা স্ল্যাং বলা হয়েছে। একটা বিষয় না খুব খারাপ লাগে, এই রাশেদ বা নুরুকে আমরা প্রচুর সমর্থন করতাম, আর্থিকভাবে বা মানসিকভাবে বা যে কোনোভাবে বিপদগ্রস্ত সময় তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সাহায্য করতে। হঠাৎ করে ক্ষমতায় বসে তারা কেন জানি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। আমরা ইনু মেননদেরকে দেখেছি, তাদের পরিণতি দেখেছি। তারা এখন কোথায় আছে আপনারা সবাই জানেন, জেলের অন্ধকার ঘরে। আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে, তাপস পালিয়ে গেছে, জয় নেই, পুতুল নেই। শেখ হাসিনার পরিবারের একজনও গ্রেফতার হয়নি, এবং শেখ হাসিনার খুব কাছের এমপি মন্ত্রীদের অনেকেই গ্রেফতার হয়নি, তারা নিরাপদে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু এনু মেনন জেলে আছে, আপনারা জানেন। তো রাজনীতির একটা টাইম ক্ষমতা ব্যবহার করে, আধিপত্য তৈরি করে, কিংবা অর্থ বাগিয়ে পকেটে পুরে, এরপর পরিণতিটা যদি হয় এরকম যে শেষ সময়টা এই অর্থ আরাম আয়েসে ব্যবহার না করে জেলখানায় বসে মৃত্যুর প্রহর গোনা হয়, এই রাজনীতির প্রয়োজনকে? রাশেদ খান বা নুরুল হক নূর ততদিন পর্যন্ত মানুষের কাছে ভালোবাসার ছিল যতদিন তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু বর্তমানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফ্যাসিস্টের রূপ ধারণ করছেন, অর্থাৎ ক্ষমতায় বসে তারা নিজেকে একটা ফ্যাসিস্ট রূপে দেখাতে চাইছেন। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই লোকগুলোকে বিএনপি তাদের ঘরে নিয়ে আসছে। যে বিএনপি গত 18 বছর জনপ্রিয়তার 1 নম্বরে ছিল, বা জালিমের জুলুমে বিএনপি এতটা নিষ্পেষিত ছিল যে মানুষের ভালোবাসা বিএনপির দিকে ছুটে গেছে বলে বাংলাদেশের ইতিহাসে ফেয়ার নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন পেয়েছে। সেই দলটির উপর থেকে মানুষের আস্থা ক্রমান্বয়ে কমছে। আপাতত দৃষ্টিতে সোশ্যাল মিডিয়াতে এই দৃশ্যগুলো চোখে পড়ছে। ভালো করে খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়াতে
বিএনপির পক্ষে ন্যারেটিভ খুব কম আছে। মানুষের লেখালেখি বা মানুষ যারা ব্লগিং করছে বা যারা ন্যারেটিভ উৎপাদন করছে বা যারা এক কথায় মোটিভেশন করছে, চারদিক থেকে দেখবেন বিএনপির পক্ষে কথা বলা সত্যি কমে যাচ্ছে। বিএনপিকে কেউ কেউ আওয়ামী লীগের জায়গায় বসাচ্ছে। এটাকে বিএনপিকে মনে রাখতে হবে। কথাটা কেন বললাম, আওয়ামী লীগের আমলে যখন আমরা কথা বলতাম, জামায়াত বা বিএনপি বা আদার্স দল যারা আওয়ামী লীগের জোটে ছিল না তারা খুশি হতেন, বাহবা দিতেন। আর জামাত আমাদের খুঁজে, আওয়ামী লীগ আমাদের খুঁজত গ্রেফতারের জন্য, যে কারণে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যখন আমরা কথা বলছি, হয়তোবা জামাত বা আদার্স এনসিপি খুশি হবে, বিএনপি অখুশি হবে। তো বিএনপি তো চিরকাল ক্ষমতা থাকবে না, কোনোদিন বিএনপি আবার বিদায় নেবে। আবার যখন আমরা সরকারের বিরুদ্ধে কথা বলবো, বিএনপি বাহবা দেবে। আসলে সত্য কথার সবচেয়ে বড় জ্বালাটা হলো সবাইকে খুশি করা যায় না। বাস্তবিক অর্থে আসল প্রেক্ষাপট তুলে ধরার অর্থ হলো কেউ যেন ভুল করার আগে আয়নায় নিজেকে দেখে। তাই আমরা এই কথাগুলো বলি। আমরা চাই না কোনোদিন যেন বিএনপি আওয়ামী লীগের রূপে দাঁড়ায়। তাহলে আমাদের আত্মহত্যা ছাড়ার পথ থাকবে না, কারণ এটার সাথে আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম, আমাদের ভালোবাসা মিশে আছে। তাই এই কথাগুলো বাধ্য হয়ে বলছি। ধরুন ডাকসুর বর্তমান যারা নির্বাচিত প্রতিনিধি সাদিক ফরহাদরা একটা জব ফেয়ার করেছে। চীনের প্রায় 31 থেকে 35টির মতো প্রতিষ্ঠান সেখানে এসছে। 430 জনের চাকরি কালকে এক ফেয়ারে হয়ে গেছে এবং এদের বেতন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ডাকসু যে জব ফেয়ারটি করেছে চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এনে, যেটা বললাম 31টির মতো প্রতিষ্ঠান মেবি অংশ নিয়েছিল, সেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে 430 বা 431 জনের মতো, 430ই ধরলাম, আমাদের বেকার যুবক ভাই বোনদের জব হয়েছে। এরা মধ্যপ্রাচ্যে যে খাটনি খাটে এরকম না। মধ্যপ্রাচ্যে মানুষের বাগান পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, কারো গাড়ি ড্রাইভ করে, কারো বাচ্চা পালে, এইরকম কাজ নয়, প্রথম শ্রেণীর কাজ। ফরহাদের একটা কথা আমার ভালো লাগছে, যে বাংলাদেশে আমাদের ভাই বোনেরা বিদেশিকে গাধার মতো খেটে রেমিটেন্স পাঠায়, আর বিদেশিরা এই দেশে এসে ভালো জবে ঢুকে হ্যান্ডসাম স্যালারি নিয়ে সেই দেশে ফেরত চলে যায়, আর আমাদের বেকাররা এই দেশে বসে জব পায় না। এবার আমরা সেই উদ্যোগটা নিতে চাই। আমাদের মেধাবীরা আমাদের দেশেও জব পাবে, বিদেশেও পাবে, সেটা মেধার মাধ্যমে এবং সম্মানজনক। এবং কালকে পুরো ঢাকার টিএসসিতে অজস্র মানুষ, হাজারো মানুষ জড়ো হয়েছে চাকরির জন্য, এবং এটি ডাকসুর ইতিহাসে একটা অন্যতম নজির স্থাপন করলো ডাকসুর বর্তমান প্রতিনিধিরা। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, এখানে একাধিক মন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবেন কথা দিয়েও আসেন। ডাকসুর শিক্ষকরা আসবেন বলেও আসেনি, কারণ উদ্যোগটা ডাকসুর বর্তমান প্রতিনিধিরা নিয়েছে, যারা শিবিরের প্যানেল থেকে বিজয়ী। তাহলে এই দেশটা আবারও সেই পক্ষে বা দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এই দেশটায় ভালো কিছুর পক্ষে কেউ দাঁড়াবে না। আজকে শিবির যে কাজগুলো করেছে নিঃসন্দেহে ভালো কাজ, কালকে ছাত্রদল আবার এখানে নির্বাচিত হবে, তার চেয়ে ভালো কাজটা আমাদের ছাত্রদলের ভাইয়েরা করবে। এটাই তো প্রতিযোগিতা হওয়ার কথা, নাকি ছাত্রদল ছাত্রলীগের কাজ একটাই, মূল দলকে সাপোর্ট দেয়া, বিক্ষোভ করা, পটকা মারা, বোমা মারা, গণরুম তৈরি করা, মধুর ক্যান্টিন দখল করা, অমুকের উপর টর্চার করা, প্রত্যেকদিন রুটিন করে মিছিল করা। এটা কি ছাত্রদের কাজ? নাকি ছাত্রদের কাজ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা? যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল, সেই শিবির 5 তারিখের পর ফ্রি ফেয়ার ইলেকশনে পুরো প্যানেল বিজয় লাভ করেছে। এতে কি আপনারা অবাক হন নাই? পুরো বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে প্রত্যেকটা শিবির ফুল প্যানেলে বিজয় লাভ করেছে। আপনারা কি অবাক হননি যে শিবির 5 তারিখ পর কি চমক দেখিয়েছে? তো এই শিবিরকে আপনারা সোশ্যাল মিডিয়া দিয়ে বা বিভিন্ন রকম ন্যারেটিভে আটকাতে পারবেন না। কারণ কি জানেন, মানুষ চোখে যা দেখে সেটাকে বিশ্বাস করে, ন্যারেটিভে বিশ্বাস করে না। তাহলে কি করণীয়? শিবিরের চেয়ে বেস্ট কিছু আপনাকে করতে হবে। যদি সেটা না পেরে আপনি মারেন, ওইটাকে বানচাল করেন, ওখানে হামলা করেন, ওখানে অস্ত্র, ওই যে হেলমেট পরে ছাত্রলীগের মতো লাঠিসোঁটা পাইপ নিয়ে হামলা করেন, আপনার জনপ্রিয়তা কমবে। বাংলাদেশে আওয়ামী লীগের সেই রাজনীতি আর চলবে না। এটা আওয়ামী লীগ বিদায় করে দিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ যে দৃশ্য তৈরি করেছে বা যে দৃশ্য দেখেছে, এরপর সেই রাজনীতিতে হেঁটে আর কেউ সফলতা পাবে না। বিএনপি 180 দিনে অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছে,
সেই উদ্যোগগুলো হারিয়ে যাচ্ছে এমন কিছু নিছক ঘটনা, যেমন রাশেদের মতো মানুষের টকশোতে বসে যেই ভাষায় কথা বলছে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করছে, হাত তুলে কথা বলছে, বেয়াদব বলছে, মারতে যাচ্ছে, তেলে যাচ্ছে, ছোট নাই বড় নাই। এই রাশেদ কদিন আগে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। রাশেদ কাদেরকে বলছিল আমাকে বাঁচান? সেই রাশেদের ভাষা দেখেন। এখন সেই রাশেদ নিজেই জালিমের মতো আচরণ করছে। তাহলে মানুষ কাদের হাতে ক্ষমতা তুলে দেবে? যারা জালিম তাদের হাতে, বা যারা জুলুম থেকে জুলুম সহ্য করে এখন জালিম হয়ে যাবে তাদেরকে? বাংলাদেশের মানুষ রাজনীতি নিয়ে এখন যথেষ্ট ভাবে। যাদের ফার্মের মুরগি বলি, যাদেরকে আমরা ডিজিজ বলি, যাদেরকে আমরা টিকটক প্রজন্ম বলি, তারা হাসিনাকে সরিয়েছে। তারা আমার আপনার চেয়ে রাজনীতি কম বোঝে না। তাদেরকে আপনি মিছিল মিটিং দিয়ে আর আকর্ষণ করতে পারবেন না। জামায়াত শিবির যে ট্র্যাকে আছে, এই ট্র্যাকটা বিএনপিকে অনেক বড় চ্যালেঞ্জ জানাচ্ছে। কেন বিএনপি সেটা বুঝতে পারছে না? কেন বিএনপি তার বিদ্যুৎ বিভাগের ধসের পর বিরোধী দলের কাছ থেকে চাইতে হবে পরিকল্পনা? তাহলে তারেক রহমান যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা কোথায়? এই প্রশ্নগুলো আসবে। তবে একটা বিষয় আমরা বলতে পারি, বিএনপিকে আওয়ামী লীগের দিকে টেনে নিচ্ছে কেউ বা কারা। এটা কি বিএনপি বুঝতেছে না, নাকি বিএনপি বুঝেও কিছু করতে পারছে না? বিএনপি তার সঠিক পথটিকে এখনো খুঁজে পাচ্ছে না বলেই আমার মনে হয়। তার ছাত্রদল, যুবদল নিজেরা চাঁদাবাজি করতে গিয়ে নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে, নিজেদেরকে হত্যা করছে। এই দৃশ্যগুলো আর দেখতে চাই না। একদিকে গঠনমূলক রাজনীতি করছে বিরোধী দল থেকে, আর সরকারের মধ্যে একটা এলোমেলো আগাছড়া, কি বলবো, পুরোপুরি একটা বিচ্ছিন্ন টাইপের কিছু হচ্ছে। রাশেদ নুরুদের মতো ব্যক্তিরা এখন রাজনীতি কেন্দ্রে বসে বাষ্প ছড়াচ্ছে, উত্তপ্ত বাষ্প। এটা বিএনপির ক্ষতি করছে। রাশেদরা যতদিন কথা বলবে বিএনপি তত ভোট কমবে। লিখে রাখেন কাগজে। ইনু মেনুনদের জন্য আওয়ামী লীগের এই পরিণতি, এবং ইনু মেনুনরাও ডুবেছে। তো আমরা চাই না এরকম বেফাস মন্তব্য। এমন ব্যক্তিদের টকশোতে বিএনপি পাঠাক, যাদের কথায় বিএনপির ভোট কমে যায়, আস্থা কমে যায়। একটু কান পেতে শোনেন, যারা বিএনপি করেছে, বিএনপিকে ভালোবেসেছে, তারাও বিএনপির বর্তমানে এই সিচুয়েশনে, এই আচরণে, এই রাষ্ট্র ব্যবস্থা, এই কাঠামোতে খুশি নয়। তাহলে বিএনপিকে কি করতে হবে? বিএনপিকে আবারও জনবান্ধব রাজনীতি করতে হবে। জনগণ যেটা চায় সেটা করতে হবে। তারেক রহমান আগে মানুষের বক্তব্য শুনতেন, কাছে ডাকতেন, তাদের পরিকল্পনা শুনতেন। কিন্তু এখন বিএনপি যত অপরাধী করুক, কোনো সাজা হয় না। হবিগঞ্জের মাহাদি কি অপরাধ করেছে? বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে, পুলিশ তাকে টেনে হিঁচড়ে গায়ে হাত তুলে নিয়ে গেছে। সে একটা প্রতিবাদ করেছে, কোন আইনে আমাকে গ্রেফতার করছেন? এটা আইনের বার্তা, এটা আইনের বিরুদ্ধে। আপনি আইন মানছেন না, পুলিশ কোনো জবাব দিতে পারেনি। এই পুলিশ কি আবারও আওয়ামী লীগ হতে চায়? আওয়ামী লীগের পুলিশের পরিণতি যদি এই পুলিশ না দেখে, তাহলে আফসোস, এই দেশের মানুষ কখনো পরিণতি দেখে শেখে না। তাহলে ইতিহাসের পাতাগুলো মুছে ফেলা উচিত। শেখ মুজিবের থেকে শেখা উচিত, শেখ হাসিনার থেকে শেখা উচিত পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। পুলিশদের বলবো, দলবাজ হবেন না। দেশের মানুষের পক্ষে দাঁড়ান। কেউ কিছু করবে না, কেউ কিছু করতে দেবে না। আর যদি দলবাজ হন, তাহলে যে কোনো সময় দেখবেন কোনো একটা ওভারব্রিজে আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ মানুষ রাজপথে নেমে গেছে, মানুষ রাজপথে নামতে শিখেছে, মানুষ সরকার পতনের খেলা শিখে গেছে। মানুষকে এখন আপনি আর কল্প কাহিনী দিয়ে আটকাতে পারবেন না। মানুষকে বিজয় করতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন বা পূরণ করতে হবে। আবারও বলছি, বিএনপি অন ট্র্যাকে আসুক। বিএনপি যে স্বপ্নগুলো দেখিয়েছে আমাদের, সে স্বপ্নে ফিরে আসুক। বিএনপি মানুষের রাজনীতিটা শুরু করুক। পূর্বের বিএনপিকে আর দেখতে চাই না। আমরা নতুন এক বিএনপিকে দেখতে চাই, যেটা হবে তারেক রহমানের সবার আগে বাংলাদেশের সেই মূল পলিসি। তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, সেই বিএনপিকে আমরা দেখতে চাই, যাদের কাছে সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।